প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবং আজকে আমরা হৃদরোগ এবং ইউরোলজি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তবে এখন স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ইউরোলজিস্ট, তার পরিচয়টা জানিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন ডক্টর আহমেদ শরীফ, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন ইউরোলজি বিভাগে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হসপিটাল ঢাকাতে। এবং আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে আমরা ইউরোলজি বিষয়ে আলোচনা করে থাকবো এবং সেই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আমরা নিতে পারি, আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভে। ডক্টর আহমেদ শরীফ, আপনার কাছে একটু ইউরোলজির আজকে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে গিয়ে ইউরোলজির অনেকগুলো পার্ট তো আছে, স্পেশালি আমরা যদি চিন্তা করে থাকি কিডনি থেকে শুরু করে মূত্রনালী পর্যন্ত এতগুলো অংশের রোগ, সার্জিক্যাল বিষয়ে যে চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন সেগুলো অনেকগুলো রোগের বিষয় নিশ্চয়ই আপনারা চিকিৎসা দেন। আজকে স্পেসিফিক্যালি আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মূত্রথলি এবং মূত্রনালী রোগ নিয়ে। আমার মনে হয় এই ডিসকাশনটা আমাদের একটু কম হয়ে থাকে, সো এটা দিয়ে আজকে আলোচনাটা আপনার কাছ থেকে শুরু করতে চাই। ওকে, মূত্রথলি এবং মূত্রনালীতে সবচেয়ে কমন যে সমস্যাটা আমরা দেখি তা হচ্ছে ইউরিনারি ইনফেকশন। এটা কিন্তু একটা কমন প্রবলেম এবং দেখা যাচ্ছে যে মহিলাদের কিন্তু এই প্রবলেমটা বেশি হচ্ছে। এখন ইউরিন ইনফেকশন সাধারণত যে সিমটমগুলো হয় তা হচ্ছে যে প্রস্রাবে জ্বালাপোড়া হয়, প্রস্রাব ঘন ঘন হতে পারে, অনেক সময় পেশেন্ট এসে বলেন যে তার প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং বারবার ওয়াশরুমে যাচ্ছেন কিন্তু প্রস্রাব কিন্তু ফোটা ফোটা আসছে এবং অনেক সময় একটু ব্লাডও যেতে পারে। সেই সঙ্গে তাদের অনেক সময় হাই ফিভার থাকে, দেখা যাচ্ছে অনেক জ্বর, সঙ্গে একদম কাঁপুনি দিয়ে জ্বর আসছে। এটাই সাধারণত কমন ইউরিনারি ইনফেকশন। মানে এটা বলছেন যখন মহিলারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এই উপসর্গগুলো সাধারণত দেখা যাচ্ছে। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি আসলে উপসর্গগুলো পার্থক্য থাকে? ছেলেদের ক্ষেত্রে হয়তো এত সিভিয়ার হয় না, কিন্তু তাদের যে কমন প্রবলেম থাকে যে বার্নিং, মানে জ্বালাপোড়া, প্রস্রাবের জ্বালাপোড়া কিন্তু কমনলি থাকে, সেই সঙ্গে জ্বর থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে হয়তো কিছু পুজের মতো আসতে পারে, যেটা আমরা বলি ইউরেথ্রাল ডিসচার্জ, এরকম আসতে পারে। জি, সো ইনফেকশনের ব্যাপারে বলেছেন, আর কি ধরনের রোগগুলো আসলে এখানে কমনলি হয়? সার্জিক্যাল ডিজিজগুলো যদি আমরা স্পেসিফিক্যালি জানতে চাই। যেটা আমরা কমনলি পাই তার মধ্যে হচ্ছে যে প্রস্রাবের যে গতি, এটা যেটা আছে যে এটা কমে যাওয়া। অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের নালীটা সরু হয়ে যায়, তখন এটাকে আমরা বলি স্ট্রিকচার ইউরেথ্রা। বা অনেক সময় যে দেখা যায় যে প্রস্রাব আটকেও যেতে পারে, এটাকে আমরা বলি রিটেনশন অফ ইউরিন। অনেক সময় আমাদের কাছে রোগী আসে যে তার প্রস্রাব হচ্ছিল, হঠাৎ করে তার প্রস্রাব আটকে গেছে এবং তার ব্লাডারটা ফুলে গিয়েছে, তার তলপেটটা ফুলে আছে, তার প্রচণ্ড অস্বস্তি লাগছে, প্রস্রাবের অনেক তার চাপ আছে কিন্তু করতে পারছে না। এটাকে আমরা বলি অ্যাকিউট ইউরিনারি রিটেনশন, মানে তার এটা একটা এমার্জেন্সি। অনেক সময় এইসব রোগী আমাদের কাছে আসে, তখন আমাদের যেটা করতে হয় যে তার ইউরিনটা কীভাবে পাস করানো যায়, এটাই হচ্ছে আমাদের ইমার্জেন্সি থাকে। এবং পরবর্তীতে আমরা জানতে চাই যে কেন তার এটা হলো, নিশ্চয়ই কোনো একটা কারণে হয়েছে। তখন আমরা যে কিছু পরীক্ষা করি, পরীক্ষা করে অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের নালীতে হয়তো কোনো একটা ইনফ্লামেশন বা কোনো একটা ইনফেকশন হয়েছে, অথবা তার হয়তো কোনো আঘাতের হিস্ট্রি ছিল, তার কারণে পরবর্তীতে ওখানে একটা নালীটা চিকন হয়ে গেছে বা কোনো একটা জায়গায় অনেক সময় বলে যে শুকিয়ে গিয়েছে। মানে এটা হচ্ছে আপনি বলছেন যেটা হঠাৎ করে যদি সেটা আঘাতের জন্য হোক অথবা ইনফেকশন হয়ে হোক, প্রদাহ হয়ে হোক, নালীটা যদি শুরু হয়ে যায় তখন প্রস্রাবটা বের হতে তার সমস্যা হচ্ছে বা আটকে যাচ্ছে। সো এরকম যেটা অ্যাকিউট কজগুলো আপনি বলছেন, নিশ্চয়ই এগুলোর দীর্ঘমেয়াদী কিছু কারণ আছে, যেহেতু অ্যাকিউট বলে একটা সিচুয়েশন আছে। সো দীর্ঘমেয়াদী কোনো কারণ আছে কিনা এরকম প্রস্রাব আটকে যাওয়ার? হ্যাঁ, দীর্ঘমেয়াদী কারণ আছে। যেমন বয়স্কদের ক্ষেত্রে এখানে চলে আসে প্রোস্টেট গ্ল্যান্ডটাও চলে আসে। প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে যেটা হয় যে যখন বয়স বাড়তে থাকে, বয়সের সঙ্গে প্রোস্টেট গ্ল্যান্ডটা কিন্তু আকারে বড় হয়। এটা হচ্ছে একটা এজিং প্রসেস, এটা কোনো অসুখ না। প্রোস্টেট গ্ল্যান্ড যেহেতু একটা ডক্টরেট টার্ম, সো সেক্ষেত্রে আমাদের দর্শকদের বোঝানোর জন্য যদি একটু বলে দিতেন আসলে প্রোস্টেট গ্ল্যান্ডটা কি? প্রোস্টেট গ্ল্যান্ড একটা গ্রন্থি যেটা প্রতিটা পুরুষের থাকে এবং এটা ঠিক মূত্রথলি যেটা আছে তার নিচে অবস্থান করে। তো এই গ্রন্থির বিভিন্ন কাজ আছে, তার মধ্যে সবচেয়ে জরুরি যে কাজ সেটা হচ্ছে পুরুষ যে হরমোন, সেই হরমোনটা তাকে রেগুলেশন হয় এবং যে স্পার্ম যেটা তৈরি হয়, যেটাকে আমরা বলি যে বীর্য, সেই বীর্যর একটা অংশ কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড থেকে তৈরি হয়। সো এটা পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। সো এটা যখন বেশি বড় হয়ে যায়, যেমন বয়স যখন 50 ক্রস করে বা 55-60 হয়ে যায়, তখন অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু হয় না, অনেকের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের আকারটা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে প্রস্রাবের যে রাস্তা আছে সেখানে চাপের সৃষ্টি হয়। তখন যেটা হয় যে তার একজন পুরুষের যে স্বাভাবিক গতি আছে প্রস্রাবের, সেখানে একটা বাধার তৈরি হয়। তখন দেখা যায় যে প্রস্রাব করছেন কিন্তু আগের মতো রোগী এসে যেটা আমাদের বলে, আগের যে গতিটা ছিল সেটা উনি আর পাচ্ছেন না। বলছেন যে আমার চাপ অনেক আছে, কিন্তু আমি যখন ওয়াশরুমে যাচ্ছি প্রস্রাব কিন্তু আস্তে আস্তে হচ্ছে এবং ক্লিয়ার হচ্ছে না। এটা তাদের একটা কমন টার্ম, যে তারা বলে যে প্রস্রাব করে আসলেন কিন্তু তার 10 মিনিট পরেই মনে হচ্ছে আরেকটু প্রস্রাব হলে ভালো হতো বা প্রস্রাব রয়ে গেছে।
এবং অনেকে এটা বলেন যে রাতের বেলা ঘুম থেকে বারবার উঠতে হচ্ছে, একটু পরপরই যাচ্ছেন, গিয়ে অল্প কিছু প্রস্রাব হচ্ছে, চলে আসছেন, আবার তার হাফ অ্যান আওয়ার পরেই মনে হচ্ছে যে আবার প্রস্রাব হবে। এটা হচ্ছে কমন সিমটম। আচ্ছা, তার মানে অ্যাকিউট রিটেনশনে যেটা হয় একদম সম্পূর্ণভাবে প্রস্রাবটা আটকে যাচ্ছে, কিন্তু ক্রনিক রিটেনশনের ক্ষেত্রে এটা স্লোলি হয়, ধীরে ধীরে হয়, ডিফারেন্ট ধরনের উপসর্গ হয়। এখানে যেটা হয় যে মানে বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে কিন্তু প্রস্রাব পুরোপুরি আটকে যায় না ক্রনিকে, অল্প অল্প প্রস্রাব হয়, কিন্তু তার সবসময় একটা প্রেশার থাকে, চাপ থাকে, এবং তার তলপেট কিন্তু বলে যে আমার তলপেট ভারী লাগছে বা তলপেটে মনে হচ্ছে প্রস্রাব জমে আছে। আর অ্যাকিউটে যেটা হয় তখন ওটা কিন্তু একটা সিভিয়ার পেইনের মতো হতে পারে এবং সম্পূর্ণ প্রস্রাবটা আটকে যায়, কোনো প্রস্রাবই আর হয় না। এটাকে বলে আমরা বলি অ্যাকিউট রিটেনশন। জি, এবং যেটা আপনি অলরেডি মেনশন করেছেন, হঠাৎ করে আটকে গেলে সেটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, সাথে সাথে তখন ডাক্তারের কাছে গিয়ে সেটা ম্যানেজ করতে হচ্ছে। সো যেরকম রিটেনশন হয় সেরকম আমরা আরেকটা কন্ডিশনও জানি কিন্তু লোয়ার ইন্ট্রাক্টের ডিজিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওভারফ্লো হওয়া বা ইনকন্টিনেন্স, যেটাকে আমরা বলে থাকি। সো ইনকন্টিনেন্স ব্যাপারটা আমাদের ডক্টরের জন্য বোঝাটা হয়তো সহজ, সো সাধারণ মানুষের বোঝার জন্য যদি একটু সহজ করে বলতেন ইনকন্টিনেন্স আসলে কি এবং কেন হচ্ছে। হ্যাঁ, ইনকন্টিনেন্স হচ্ছে যে রিটেনশনের অপোজিট বলতে পারেন, বা এটার উল্টো যে লক্ষণটা, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া। একজন মানুষ, আমরা যেটা করি, আমাদের কিন্তু সবার সুস্থ মানুষের কিন্তু প্রস্রাবের চাপ হলেও আমরা একটা সময় পর্যন্ত প্রস্রাবটা আটকে রাখতে পারি। আমরা বুঝতে পারছি যে আমাদের অনেক চাপ, হয়তো আমরা এমন একটা জায়গায় আছি যে ওয়াশরুমটা আমাদের কাছে নেই, আমরা কিন্তু ওয়েট করতে পারি, কিন্তু এই ক্ষমতাটা যে এটা যখন চলে যায়, এখানে আমরা বলি যে ইনকন্টিনেন্স। আমরা বলি যে ইনভলান্টারি লস অফ ইউরিন, মানে পেশেন্ট বুঝতেই পারছে না যে তার ইউরিনটা পাস হয়ে যাচ্ছে এবং তার কাপড় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটা যে ধরে রাখার যে ক্ষমতাটা, এটা তার কিন্তু কমে যাচ্ছে অথবা পুরোপুরি চলে যাচ্ছে, এটাকে বলা হয় ইনকন্টিনেন্স। জি, সো এই ইনকন্টিনেন্সটা আসলে কারণটা কি হয়ে থাকে এবং ছেলে মেয়ে এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কারণগুলোর? হ্যাঁ, এটা যেটা হয় যে ইনকন্টিনেন্সটা বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে একটা হতে পারে যে বয়সের কারণে হতে পারে। বয়স যত বাড়তে থাকে তখন যেটা হয় যে এই কন্ট্রোলটা অনেকটা কমে যায়, কারণ যে মাসলগুলি আছে, আমরা বলি পেলভিক ফ্লোর যে মাসলগুলি আছে সেটা একটু দুর্বল হয়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে কারো যদি কোনো নিউরোলজিক্যাল ডিজিজ হয়, যেমন স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে স্পাইনাল ইনজুরি, তার মানে হচ্ছে তার অ্যাক্সিডেন্ট হয়ে যে মেরুদণ্ডের যে স্পাইনাল কর্ড বলি, আমরা যে ভার্টিব্রাল কলাম বলি, সেখানে যদি আঘাত পেয়ে তার প্রস্রাবের যে কন্ট্রোলের যে রগগুলি বা নার্ভগুলি সেটা যদি ড্যামেজ হয়, তখন যেটা হয় আমরা বলি এই কন্ডিশনকে নিউরোপ্যাথিক ব্লাডার। তার মানে হচ্ছে ব্লাডারটার যে কন্ট্রোল আছে, সেই কন্ট্রোলটার যে নর্মাল ফাংশন সেটা তার চলে যায়। তখন দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স আর একটা হচ্ছে নিউরোপ্যাথিক। তার মানে হচ্ছে একটা ব্লাডারটা ফুল হয়ে পেশেন্ট কিন্তু বুঝতে পারবে না তার যে ব্লাডারটা ফুল হচ্ছে। নর্মালি ব্লাডারটা ফুল হলে কিন্তু আমরা একটা পেইন ফিল করি বা একটা ডিসকমফোর্ট ফিল করি, কিন্তু সেই ক্ষেত্রে পেশেন্টের যে এই সেন্সটা, সেই সেন্সটা থাকবে না। একটা সময় ফুল হওয়া বলতে আপনি বলতে চাচ্ছেন সাধারণ মানুষ যেটা বলে যে প্রস্রাবের বেগ লাগছে, হ্যাঁ, প্রস্রাবের বেগটা কিন্তু তার থাকবে না। সে হয়তো তলপেটে হাত দিলে বুঝতে পারবে যে তার তলপেটটা আস্তে আস্তে ভরে যাচ্ছে বা ফুলে যাচ্ছে, কিন্তু তার যে সেন্সটা, যে প্রস্রাবের একটা বেগ বা আর্জ যেটা আমরা বলি, সেটা তার হবে না। একটা সময় যেটা হবে যে ওভারফ্লো, মানে ব্লাডারটা আর তার ক্যাপাসিটি ধরে রাখতে পারবে না, তখন কিন্তু ইউরিনটা বের হয়ে চলে আসবে। এসে তখন তার হয়তো কাপড় নষ্ট হয়ে যাবে বা তার মানে প্রস্রাবটা হয়ে যাবে। জি, সো এই যে আপনি যেটা এক্সপ্লেন করলেন সেটা হচ্ছে মাংসপেশি যেটা আসলে প্রস্রাবের কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, প্রস্রাবটা হবে কি ধরে রাখতে পারবে, সেটা আসলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিরেক্টলি হতে পারে অথবা নার্ভ ইনজুরি হয়। সো মহিলাদের ক্ষেত্রে অন্য কোনো কারণ আছে কিনা? যেহেতু পেলভিক ফ্লোরের কথা বলেন, আমরা জানি মহিলাদের অনেক কন্ডিশন আছে যেগুলো পেলভিক ফ্লোর ইনজুরি হতে পারে। ডিফারেন্ট কারণ আছে। মহিলাদের যে ইন্টারভেন্সটা হয়, এটাকে আমরা কিন্তু একটু চেঞ্জ, মানে একটু ডিফারেন্ট টার্ম বলি। এটা আমরা বলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, যেটা মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে কমন। স্ট্রেস মানে হচ্ছে যখন কোনো স্ট্রেসফুল অ্যাক্টিভিটি করা হয়, যেমন হাঁচি দেওয়া, কাশি দেওয়া, অথবা পজিশন চেঞ্জ, বসা থেকে উঠতে যাওয়া, অথবা কোনো ভারী জিনিস উঠাতে যাওয়া, বা নামাজ পড়তে গিয়ে যখন রুকুতে বা সিজদায় যাওয়া হয়, এরকম সময় বয়স্ক যে মহিলারা আছেন তাদের অনেক সময় কিন্তু কয়েক ফোঁটা প্রস্রাব চলে আসছে। এটাকে আমরা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। তারা কিন্তু নর্মালি হচ্ছে না। আর নর্মাল যেটা হয় আমরা বলি যে ইনকন্টিনেন্স, টোটাল ইনকন্টিনেন্স, সেটা কিন্তু ইনভলান্টারি, তার কোনো স্ট্রেস ছাড়াই তার ইউরিন লিক করবে। তো মহিলাদের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে, এটা সাধারণত কাদের হয়, যাদের দেখা যায় যে বয়স্ক মহিলা, যাদের মাল্টিপল নর্মাল ডেলিভারি আছে। দেখা যায় যে এখন তো সিজার হচ্ছে, কিন্তু আগে কিন্তু দেখা যেত যে আমাদের অনেক মা খালাদের কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে, অনেকে মাল্টিপল হয়েছে, হয়তো 3-4টা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে। তখন যেটা হয়, তার পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে এগুলি উইক হয়ে যায়। তখন যেটা হয় যে হাঁচি দিলে বা কাশি দিলে রোগীরা এসে বলে যে আমি একটু হাঁচি কাশি দিলে বা উচ্চস্বরে একটু হাসলেও তার অনেক সময় 2-1 ফোঁটা ইউরিন চলে আসতেছে। তার হয়তো পুরো ইউরিন বেরোচ্ছে না, কিন্তু যে 2-1 ফোঁটা চলে আসছে তাতে কিন্তু তার একটা এম্বারেসিং সিচুয়েশন, তার কাপড় নষ্ট হচ্ছে, তার ওজন নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা একটা খুব ড্রেডফুল কন্ডিশন। সোশ্যাল স্ট্যাটাস এবং পার্সোনাল হাইজিন খুবই হ্যাম্পার হচ্ছে। এটা তাদের জন্য খুবই একটা
মনোকষ্টের কারণ। দেখা যাচ্ছে তাদের কাপড় থেকে হয়তো ইউরিনের স্মেল আসছে, তাদের কাছে হয়তো আত্মীয় স্বজনরা যাচ্ছেন না, এটা তাদের জন্য খুব এম্বারেসিং। জি, আর ইনকন্টিনেন্সের ক্ষেত্রে আসলে আমাদের দেশে তো এটাও খুব কমন, যাদের স্পেশালি হোম ডেলিভারি হচ্ছে বা দায়কে দিয়ে ডেলিভারি করছেন, হয়তো বাচ্চাটা আটকে গেল বা অবস্ট্রাকশন হলো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় পেলভিক ফ্লোরের মাসলগুলো ইনজুরি হয়ে অনেক সময় ট্রমা হয়, পেলভিক ফ্লোর রাপচার, পেরিনিয়াল রাপচার হতে পারে, এগুলোও কিন্তু এই ক্ষেত্রে পরবর্তীতে তার কিন্তু এই স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে। জি, সো ইনফেকশনের কথা বললেন এবং প্রস্রাব আটকে যাওয়া বা ওভারফ্লোর কথা যেরকম বললেন, স্টোন রোগ হয় কিনা? আমরা জানি স্টোন ডিজিজ হয়তো কিডনিতে হচ্ছে বা ইউটারে হচ্ছে, মূত্রথলি এবং মূত্রনালী থেকে স্টোনের ডিজিজ বা পাথর হওয়ার সম্ভাবনা থাকে কি? হ্যাঁ, সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে একটা জিনিস আমরা দেখি যে আমরা সাধারণত বলি যে ব্লাডারে যে স্টোনটা হয়, মূত্রথলিতে যে স্টোনটা হয়, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ডারি স্টোন। সেকেন্ডারি স্টোন মানে স্টোনটা তৈরি হয়েছে কিডনিতে, কিন্তু সেটা হয়তো পাস হয়ে গিয়েছিল, পাস হয়ে কিডনি নালি দিয়ে এসে ব্লাডারে জমা হলো। আর ব্লাডারে রেয়ার ক্ষেত্রে হতে পারে, যেমন ফরেন বডি রিয়াকশন দিকে হতে পারে। ব্লাডারে যদি কখনো এরকম হয় যে কোনো একটা স্টেন্ট আমরা দিয়েছি, আমরা অনেক সময় অপারেশনের পরে কিন্তু আমরা একটা স্টেন্ট বলি, যেটা যে ব্লাডারে থাকে, যেটা দিয়ে যে হয় যে আমরা হয়তো তার মূত্রনালী চিকন হয়ে গিয়েছিল, সেখানে আমরা স্টেন্ট দিয়েছি, যেটা বের হওয়ার কথা ছিল, বের করে ফেলার কথা ছিল 1 মাসের মধ্যে, রোগী অনেক সময় ভুলে যায়। ওই ফরেন বডিটা রয়ে যাওয়ার কারণে ওখানে কিন্তু স্টোন ফর্মেশন হতে পারে। তারপরে অনেক সময় আরেকটা হয় যে মহিলাদের এক সময় বেশ পপুলার ছিল জন্মনিয়ন্ত্রণ কপার টি অনেক সময় রাপচার হয়ে ব্লাডারে চলে যেতে পারে, সেক্ষেত্রে সেখানে কিন্তু ক্যালসিয়াম সল্ট জমা হয়ে ব্লাডারে স্টোন হতে পারে। এছাড়াও যাদের ক্রনিক আউটফ্লো অবস্ট্রাকশন আছে, যেমন প্রস্রাবটা হয়তো ঠিকমতো ক্লিয়ার হয় না, অনেকদিন ধরে এই কন্ডিশন চলছে, তাদেরও কিন্তু স্টোন হতে পারে, মূত্রথলিতে স্টোন হতে পারে। আর মূত্রনালীতে যেটা বললেন, মানে ইউরেথ্রাতে যেটা, সেখানে সাধারণত প্রাইমারি স্টোন হয় না, যেটা হয় যে ব্লাডার থেকে স্টোনটা বের হতে গিয়ে ওখানে আটকে যায়, তখন আমরা দেখি যে ইউরেথ্রাতে স্টোন, কিন্তু ইউরেথ্রাতে অরিজিনালি স্টোন সাধারণত হয় না। জি, আরেকটা রোগের সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে টিউমার। কারণ আমরা জানি টিউমার বা ক্যান্সার জাতীয় রোগ মোটামুটি আমাদের শরীরের সবগুলো অংশতেই আক্রান্ত করছে। যেমন কিডনিতে ক্যান্সার হয়ে থাকে, এটা সবাই জানেন, বা ইউটারে ক্যান্সার হচ্ছে। সো মূত্রথলি এবং মূত্রনালীর কিরকম আলাদা করে কোনো ক্যান্সার তৈরি হয় কিনা, নাকি এটা একইভাবে যেরকম বলেন কিডনি থেকে স্টোনটা আসছে, ওই একইভাবে ক্যান্সারটাও? না, এক্ষেত্রে কিন্তু মূত্রথলিতে আলাদাভাবে ক্যান্সার হয়। আমরা এখানে বলি যে মূত্রথলির যে কভারিংটা আছে বা লেয়ারটা আছে, এটা হচ্ছে একটা স্পেশাল একটা কভারিং, এটাকে বলা হয় ট্রানজিশনাল এপিথেলিয়াম, যেটা হচ্ছে শরীরের অন্যান্য যে অর্গানগুলি আছে তার থেকে কিন্তু ডিফারেন্ট। সো এখানে যে ক্যান্সারটা হয় আমরা সেটা বলি ট্রানজিশনাল কার্সিনোমা। সো ব্লাডার কিন্তু খুব কমন একটা জায়গা যেখানে এই ক্যান্সারটা হতে পারে। এখন রোগী কী নিয়ে প্রেজেন্ট করে? অনেক সময় দেখা যায় রোগী আসে যে তার হঠাৎ করে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু গ্রস হেমাচুরিয়া হয়। গ্রস হেমাচুরিয়া মানে হচ্ছে যে ইনফেকশন, আমি বলেছিলাম যে রক্ত যেতে পারে, কিন্তু সেটা কিন্তু খুবই হালকা, ইউরিনের সঙ্গে মিক্স হয়ে আসে, হয়তো পিঙ্ক কালারের ইউরিন হচ্ছে বা ফোটা ফোটা আসছে। কিন্তু এখানে যেটা হয়, রোগীর একদম পুরো প্রস্রাবটাই লাল থাকে। দেখা যায় যে তার মানে সে বলছে আমি ইউরিন পাস করছি না, আমি ব্লাড পাস করছি, তার ইউরিন থেকে একদম তাজা রক্ত যাচ্ছে। এটা কখন হয়? যেটা হয় যে ব্লাডারে যখনই টিউমারটা হয়, তখন ব্লাডারের উপর যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা অনেক সময় উঠে যাওয়ার পরে সে নিচে কিছু রক্তনালী থাকে, আমরা যেটা বলি ক্যাপিলারিগুলি থেকে ব্লিডিং হয়, এবং তখন তার কিন্তু এই গ্রস ব্লিডিংটা হয়। এখন এই টিউমার যখনই একটা রোগী ব্লিডিং নিয়ে আসে, তখন কিন্তু আমরা এই জিনিসটা অনেক সিরিয়াসলি নেই, এবং আমার কাছে মনে হয় যাদেরই এরকম হয় যে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, বা অনেকে আবার একটু ডিফারেন্ট করে, যে প্রথমে একবার রক্ত গিয়েছিল, তারপর হয়তো সে দোকান থেকে কোনো ওষুধ নিয়ে খেয়েছেন বা কিছুটা কমে গিয়েছে, এখন তার চাকা রক্ত যাচ্ছে, এটাকে বলে ক্লটেড ব্লাড। মানে তার রক্ত হয়ে ব্লাডারে জমা ছিল, সেটা পরবর্তীতে চাকা হয়ে কালচে হয়ে গিয়েছে, সেই কালচে রক্ত অল্প অল্প করে পাস করে। মানে দুইটাই আপনি ক্যান্সার রোগের ক্ষেত্রে বলেন, দুইটাই ক্যান্সার রোগের ফ্রেশ ব্লিডিংও হতে পারে, আবার চাকা রক্ত, আপনি জমাট বাঁধা কালচে রক্ত, সেটাও কিন্তু হতে পারে। তো যখনই একটা ব্লিডিং এরকম হবে, অবশ্যই এটা চেক করা উচিত যে তার কেন ব্লিডিং হচ্ছে, এটাকে কোনোভাবেই মানে ইগনোর করা যাবে না। জি, আমরা তো অনেকগুলো রোগের ব্যাপারে জানছি, একটু কমন যে কোয়েশ্চেনটা সবারই থাকে বিভিন্ন রোগের ক্ষেত্রে, উপসর্গগুলো আমরা যে কোনো রোগের ক্ষেত্রে জানতে চাই। সো একটু গ্রসলি যদি আমাদেরকে বলতেন, এই যে মূত্রথলি এবং মূত্রনালীর এতগুলো রোগের কথা বলেন, এগুলোর কি ধরনের উপসর্গগুলো আসলে কমনলি হয়ে থাকে, এবং কখন এটা, যেমন একটা কথা বললেন যখন ব্লিডিং হচ্ছে তখন খুবই কনসার্নিং, তাড়াতাড়ি যাতে ডক্টরের কাছে যান। আমাদের এখানে কিন্তু অনেকেই উপসর্গ থাকলে অনেক দিন পর্যন্ত হয়তো সেটা নিয়ে সাফার করছেন বা ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন। সো কোন কোন উপসর্গগুলো সাধারণত এই রোগগুলোতে হয়ে থাকে, এবং ডেঞ্জার সাইন কোনগুলো, বা কোন উপসর্গগুলো দেখলে ইমিডিয়েটলি একজন নিউরোলজিস্টের কাছে যাওয়া উচিত? আচ্ছা, ইউরিনারি কিছু কমন প্রবলেম আছে, যেটা কিন্তু মানে বেশ কিছু ইউরোলজির রোগে কমন সিমটম। এর মধ্যে প্রথম হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব হওয়া। আচ্ছা, ঘন ঘন প্রস্রাব নিয়ে কিন্তু অনেকের একটু কনফিউশন আছে। ঘন ঘন প্রস্রাব কাকে বলে? 1 ঘন্টার মধ্যে যদি তাকে 2-3 বারের বেশি যেতে হয়। অনেকে বলে যে আমি তো স্যার সারাদিনে 8 বার
ওয়াশরুমে যাই, এটা কিন্তু অ্যাবনর্মাল কিছু না। সে সারাদিনে 8 বার বা 7 বার যেতেই পারেন, এটা পানি খাওয়ার উপর ডিপেন্ড করে, কিন্তু এটাতে তার কাজেরও কিন্তু হ্যাম্পার হচ্ছে না। কিন্তু যদি দেখা যায় সে ঘন্টার মধ্যে 3 বার যাচ্ছেন, এটা কিন্তু অ্যাবনর্মাল। তার সে কোনো একটা কাজে যদি ব্যস্ত থাকে, তার কিন্তু কাজে ডিস্টার্ব হবে। বাচ্চারা ক্লাস করছে বা ইয়াং মেয়েরা ক্লাস করছে, তাকে যদি এক ক্লাসের মধ্যে 2 বার ওয়াশরুমে যেতে হয়, সেটা কিন্তু নর্মাল না, তার কাজে হ্যাম্পার হচ্ছে। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যে কখন আমরা বলবো যে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে। তারপর হচ্ছে আর্জেন্সি মানে হচ্ছে আমরা কিন্তু প্রস্রাবের চাপ হলে আমরা কিন্তু ওয়েট করতে পারি, কিন্তু যাদের সমস্যা থাকবে তারা কিন্তু ওয়েট করতে পারবে না, তার ইমার্জেন্সি হবে। তার মনে হবে যদি সে এখনই ওয়াশরুমে না যান, তাহলে তার ইউরিনটা হয়তো পাস হয়ে যাবে, তার কাপড় নষ্ট হয়ে যাবে। এই আর্জেন্সি কিন্তু একটা প্রবলেম। আরেকটা হচ্ছে যে নকচুরিয়া, রাতের বেলা তাকে মানে উঠতে হচ্ছে বারবার, তার ঘুমের ডিস্টার্ব হয়ে যাচ্ছে। 1 বার 2 বার কিন্তু উঠতেই পারেন, অনেকেই উঠেন পানি খেয়ে শুলে, কিন্তু দেখা যাচ্ছে 4-5 বার তার উঠছে এবং ঘুমাতে পারছেন না, এবং প্রতিবার গিয়ে তার অল্প প্রস্রাব হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। তার মানে ফ্রিকোয়েন্সির সাথে আসলে কোন টাইমটাতে হচ্ছে এবং কি আরো কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইনভলভ আছে কিনা, এগুলো আমাদেরকে কনসিডারেশন এটা কনসার্ন। আরেকটা হচ্ছে যে অনেক সময় রোগী হিস্ট্রি দেয় যে তার প্রস্রাব আটকে গিয়েছিল, প্রস্রাব টোটালি আটকে গিয়েছিল, হাসপাতালে গিয়ে ক্যাথেটার করা হয়েছে, তারপরে হয়তো কয়েকদিন পর ক্যাথেটার খুলে দেওয়ার পরে তার আবার প্রস্রাব হচ্ছে। তো এই যে হিস্ট্রিটা, তার যে একবার আটকে গিয়েছিল, এটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি রিটেনশন। এটাও কিন্তু একটা সাইন যে তার কিন্তু প্রবলেমটা কিন্তু সিরিয়াস, তার প্রবলেমটা ইগনোর করার মতো না। আর আগেই বললাম যে ব্লাড যাওয়াটা কিন্তু কোনোভাবেই অবহেলা করা যাবে না। যখন তার ব্লাড যাবে প্রস্রাবের সঙ্গে, অবশ্যই আমাদের চেক করে দেখতে হবে যে কেন তার ব্লাডটা যাচ্ছে, সোর্সটা কী। এটা হয়তো ইনফেকশন হতে পারে, কিন্তু আমাদের অবশ্যই চেক করতে হবে যে এটা কি ইনফেকশন নাকি কোনো হিডেন ক্যান্সার। জি, আর আরেকটা উপসর্গের কথা তো নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে পেইন। যে কোনো ডিজিজের ক্ষেত্রে যেহেতু পেইন একটা সিম্পটম, পেইনটা যদি তার যেমন কোমরের পাশে আমরা বলি লয়েন পেইন, কোমরের পিছনে কিডনি থাকে সেখানে ব্যথা হতে পারে, তার নাভির নিচে যেখানে মূত্রথলি থাকে সেখানে তার প্রদাহ বলি, বার্নিং, সাধারণত ওখানে বার্নিং বেশি হয়, পেইনও হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে আমাদের ইউরেথ্রাইটিস হয়, যেটা হয় যে তার যে প্রস্রাবের নালী আছে সেখানে প্রচণ্ড জ্বালা পোড়া বা ব্যথা হতে পারে। আচ্ছা, তার মানে জ্বালা পোড়ার ব্যথা যেরকম হচ্ছে, সাথে রেডিয়েশন হয়ে বিভিন্ন জায়গায় ব্যথা হোক, সেগুলো অনেক সময় ফিল করতে পারে। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ। আমাদের সাথে এখন আছেন অধ্যাপক ডক্টর অমল কুমার চৌধুরী, যিনি বিভাগের প্রধান হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও কার্ডিয়াক হসপিটালে। স্যার, আপনার কাছ থেকে একটু হৃদরোগের বিষয়গুলো জানতে চাই। আমরা এতক্ষণ পর্যন্ত ইউরোলজি সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করছিলাম। সো হৃদরোগের সাথে আমরা অ্যাকিউট এবং ক্রনিক 2 ধরনের রোগগুলোই দেখতে পাই। সো আমরা একটু আজকে ক্রনিক ডিজিজগুলো একটু জানতে চাই। হৃদরোগ আসলে ক্রনিক্যালি বা দীর্ঘমেয়াদী হৃদরোগগুলো আসলে কমন কী কী আছে? ধন্যবাদ আপনাকে। ক্রনিক মানে বলতে চাচ্ছি যে অসুখগুলো, হার্টের প্রতিটা অসুখই কিন্তু একবার হয়ে গেলে তাকে দীর্ঘদিন আমৃত্যু ওষুধ খেতে হয়। শুধু সার্জিক্যাল যেগুলো আছে, মনে করেন যে জন্মগত ত্রুটি, সেগুলো কিন্তু কারেকশন করলে খুব অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যদি আমরা কারেকশন করি, এএসডি, ভিএসডি, পিডিএ, যে ত্রুটি নিয়ে যে জন্মগ্রহণ করে, এগুলোকে বলা হয় স্ট্রাকচারাল হার্ট ডিজিজ। তো স্ট্রাকচারটা ঠিক করে দিলে আর ইউজুয়ালি যাওয়া লাগে না, হয়তো 5 বছর 4 বছর হয়তো 1 বার বা 2 বার সার্জনের কাছে যেয়ে একটু চেক আপ করে আসে, এটা জন্মগত। কিন্তু ভালভের যে রুগীগুলা, সেগুলোও ক্রনিক, কিন্তু ভালভের রুগীগুলা কিন্তু ডাক্তারের কাছে রেগুলার ফলোআপে তার রক্ত বেশি পাতলা হয়ে যাচ্ছে কিনা, তার রক্ত বেশি ঘন হয়ে যাচ্ছে কিনা, ভালভ তো আর্টিফিশিয়াল, বন্ধ হয়ে যাবে, এই দুইটা। আর আমরা যেটা র্যাম্পেন্ট, যেটা ঘাতক ব্যাধি, হার্টের ব্লকজনিত, হার্টের রক্তনালীর ব্লকজনিত হার্ট অ্যাটাক, যে এইটা তো সারা জীবনে ডাক্তারের কাছে যাতায়াত থাকবে। সে রিং লাগালো, এনজিওপ্লাস্টি করলো, অথবা করলো না, অথবা বাইপাস করলো, এই অসুখগুলাকে আমরা অশান্ত ক্রনিক বলি। বলি যে আমার সবসময় আসতে হবে, কখন খারাপ হয়ে যায়, কখন এনজিওপ্লাস্টি যে আমরা স্ট্যান্ড বসিয়েছি সেটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। বুক ব্যথা করলে আমার সাজেশন, আমার পেশেন্টদেরকে আমি এভাবে ট্রেন আপ করি, বুক ব্যথা করলে সাথে সাথে চলে আসবেন, আর বুক ব্যথা না করলে 6 মাস, 3 মাস অথবা 6 মাস পর একবার করে এসে একটা ইসিজি করে একটু দেখিয়ে যাবেন। তো আমি আপনার মাধ্যমে আজকে একটু বলতে চাই, আমাদের খুবই সন্নিকটে 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। এই হার্ট দিবসগুলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সারা বছর এই 24 সালের 29শে সেপ্টেম্বর থেকে 25 সালের 29শে সেপ্টেম্বর পর্যন্ত যত ডাটা কালেকশন করে তারপর তার থিমটা তৈরি করা হয়। আমি আপনার মাধ্যমে জনগণের, আমাদের দর্শকবৃন্দকে বলতে চাই, এবারকার থিম হচ্ছে ডোন্ট মিস এ হার্টবিট, প্রতিটা বিটের যত্ন নিন, এটা স্লোগান এবারকার। আর সাব থিম হচ্ছে 3টা, যে কায়িক পরিশ্রম বাড়ান,
তাহলে আমরা এই ক্রনিক এবং অ্যাকিউট হার্টের অসুখ থেকে আমরা রক্ষা পাবো। কায়িক পরিশ্রম আমরা করি না তা না, বাড়াইতে বলেছে। 2 নম্বর বলছে স্ট্রেস ম্যানেজমেন্ট, মন সম্পন্ন প্রফুল্ল রাখতে বলেছে। 3 নম্বর থিম হচ্ছে যে সুষম খাদ্য, যে খাদ্যগুলো হার্ট হেলদি সেগুলো খেতে বলেছে। 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমরা বললে অনেক রুগীরা অনেক সময় মাইন্ড করে, যে নিয়মিত হার্টের চেক আপ করুন, শুধু হার্টের অল্প পরীক্ষা করে। একটা ইকো, একটা ইটিটি। একটা ইকো প্রাইভেট গভর্নমেন্ট মিলায় 600 টাকা, একটা ইটিটি 1500 টাকা। মানে খুব সিম্পল টেস্টের মাধ্যমে আসলে সিম্পল টেস্টের মাধ্যমে অগ্রিম, যাতে কালকে আমি আসলে বেসিক্যালি এক্সট্রিমলি সরি, কালকে আমি 2:30টায় হসপিটাল লিভ করেছি, একটা হার্ট অ্যাটাকের রুগীর প্রাইমারি এনজিওপ্লাস্টি করতে যায়। তাই আমি বললাম যে এত খারাপ অবস্থায় আসলেন, একটু 1 বছর আগে একটু পরীক্ষা করাতেন, তাহলে তো জি। এবং আমাদের এই আলোচনাগুলোর উদ্দেশ্য আসলে এটা থাকে মানুষের বিষয়গুলো সম্পর্কে। একটা ফ্যামিলি খুবই খারাপ লাগলো, একটা ফ্যামিলি মা, তার এরকম অবস্থা, কালকে রাত্রে ঘটনা। আমি 2:30টায়, আমি 10টায় গিয়েছি। এবং আপনি যে প্রতিপাদ্য বিষয়গুলো বললেন, এগুলো আসলে আমাদের মেইনটেইন করাটা, হ্যাঁ, এগুলো আমি স্লোগান আকারে আমি বড় প্রোগ্রাম করব 29শে আগস্ট, এবং আমি চাবো যে আপনাদেরাও একটা বড় প্রচার চালান, যে হৃদরোগের সচেতনতামূলক অনুষ্ঠানগুলো যেন, বা আপনাদের মাধ্যমে যাতে বুঝতে পারে কখন চেক আপ করতে হবে, কোন বয়স থেকে চেক আপ করতে হবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যে প্রতিপাদ্য বিষয়টার কথা বললেন, যে হার্টবিটের যে ব্যাপারটা, এই বিষয়টা ডোন্ট মিস এ হার্টবিট, তার বাংলাটা বললে হয় যে আবার একটু আলোচনা করব। তার আগে আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর অমল কুমার চৌধুরী, যিনি একজন কার্ডিওলজিস্ট, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর আহমেদ শরীফ, যিনি একজন ইউরোলজিস্ট। স্যার, আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে যে আপনি প্রতিপাদ্য বিষয়টা বললেন, নেভার মিস আ হার্টবিট। সো এই হার্টবিটটা আসলে কেন মানুষের জন্য জানাটা এত ইম্পর্টেন্ট? আসলে হার্ট রেট বা হার্টবিটের বিষয়টা ডাক্তারের দিক থেকে এটা ইম্পর্টেন্স কি, এবং সাধারণ মানুষকে এই বিষয়টা আপনি কি তথ্য দিতে চান? ধন্যবাদ। আমার সাথে যে কলিগ আছে সেও আমার সাথে একমত হবে যে আমরা যখন পেশেন্ট চেম্বারে আসে, প্যালপিটেশন প্রায় বলে যে স্যার বুক ধড়বড় করে, সে ইউরোলজির হোক বা অন্য সাবজেক্টের হোক, এটা কিন্তু একটা চিপ কমপ্লেন। এই প্যালপিটেশন কিন্তু খুব ডিটেল একটা জিনিস, যে প্যালপিটেশন মানে হচ্ছে হার্টবিট অ্যাওয়ারনেস, একটা মানে সংজ্ঞা দিয়ে জনগণকে বোঝাতে চাই, যখন কোনো ব্যক্তি হার্টবিট সম্বন্ধে অ্যাওয়ার হয়, বুঝতে পারে যে আমার বুকে বিট করছে, এটাই হচ্ছে প্যালপিটেশন। এটা হচ্ছে একটা বুক ধড়ফড় করছে, যখন সে অ্যাওয়ার, সে বুঝতে পারে। যখন আমরা কিন্তু হার্ট কিন্তু অনেক জিনিস দিয়ে ঢাকা, বড় চেস্ট ওয়াল, মোটা চর্বি আছে, তার নিচে মাসল আছে, স্কেলেটাল আছে, এই জন্য হার্টবিট এনিহাউ এটা সফট হয়ে আমাদের কানে কোনো সময় যায় না। যদি আমরা অ্যাওয়ার হই, যদি শুয়ে থাকা অবস্থায় কানে শুনতে পাই আর বসে থাকা অবস্থায় ফিল করি যে হার্ট বিট করছে, এইটার নামে হচ্ছে প্যালপিটেশন। তাহলে আমি সংজ্ঞাটা দিলাম। এটা তাহলে 2 রকম আছে, একটা হচ্ছে র্যাপিড হার্টবিট আর একটা হচ্ছে কম। আর যদি টক 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 করে, মানে হার্টবিট যদি 60-এর নিচে নামে, তাও সে অ্যাওয়ার ফিল করবে। আর হার্টের বিটের রেঞ্জ হচ্ছে 60 থেকে 100। 101 হলেও আবার সে ট্যাকিকার্ডিয়া, এইটা নাম আমরা বলি ট্র্যাকিকার্ডিয়া বা ট্যাকিঅ্যারিথমিয়া। নিয়মিত হলে কার্ডিয়া, আর অনিয়মিত হলে অ্যারিথমিয়া, ট্যাকিঅ্যারিথমিয়া, যদি 100-এর উপরে বিট করে। আর যদি 60-এর নিচে যদি রেগুলার বিট করে, তাহলে ব্রাডিকার্ডিয়া, আর যদি ইরেগুলার বিট করে ব্রাডিঅ্যারিথমিয়া। তো এটা হার্টবিটই এর জন্য দায়ী। ইভ্যালুয়েশন খুবই ইজি, অনেকে অনেকভাবে, আপনি যেমন সিম্পল বললেন প্যালপিটেশন হচ্ছে, বলে না, কেউ বলে স্যার আমার মাঝে মাঝে বুক ফেটে যায়, এমন বিট করে বুক ফেটে, বা এক্সপ্লোসিভ হয়ে যায়। কেউ বলে ফ্লাটার, বুকের মধ্যে মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে। অনেক রকম বাংলা ইংলিশ মিলায় আমরা যদি বলি, অনেক রকম এক্সপ্রেশন আছে প্যালপিটেশনের প্রেজেন্টেশন টু ডক্টর কাছে অনেকভাবে প্রেজেন্ট করে। এটার কারণ আমরা একটু খুঁজে বার করি। তার মধ্যে খুব বেনাইন কারণগুলো, যেগুলো যেন আশ্বস্ত করার জন্য আপনার মাধ্যমে দর্শকদের, যে প্রায় নার্ভাসনেস, তারপরে কিছু মেডিসিনের কারণ, যে জানে থাইরোটক্সিকোসিস, এইগুলো মেইনলি 2 ধরনের কন্ডিশন বলছেন, যেটা আপনাদের কার্ডিওলজিস্টদের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া। সো বেড়ে যাওয়ার কারণগুলো কি কি হতে পারে? বেড়ে যাওয়ার কারণ যেমন আমরা যদি, আমি যেহেতু হার্টের হৃদরোগ বিশেষজ্ঞ, অতএব আমি যদি আগে মেডিসিনের কারণগুলো ধরি, যেমন
কারো যদি রক্তশূন্যতা বেশি থাকে সে সবসময় হার্টবিট ফিল করবে। কারো যদি থাইরোটক্সিকোসিস, আপনি জানেন থাইরয়েড গ্ল্যান্ডের একটা কমন ডিজিজ, এটাতে সে হার্টবিট ফিল করবে। তার যদি কোনো অন্য কোনো কারণে যদি ফিভার বা অন্য কোনো কারণে যদি শারীরিক অসুস্থতা থাকে সে ট্যাকি প্যালপিটেশন মানে হার্টবিট বেড়ে ফিল করতে পারে। তারপরে কিন্তু কিছু এক্সরে, ইসিজি, কমন টেস্ট করে একটা ইসিজি করে, একটা এক্সরে করে, একটা ইকো করে দেখতে হবে তার কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, তার কোনো হার্টের কোনো কারণে জেনে। আমরা বয়স কনসিডার করি, সেক্স কনসিডার করি, হেমোগ্লোবিন, বাইরের যে জিনিসগুলো দেখে এক্সক্লুড করে তারপর হার্টের দিকে আগাই। আর যদি দেখাই যায় না তার হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, তার বাইপাস করা, এনজিওপ্লাস্টি করা, তখন আমরা ইভালুয়েট করি। ইভালুয়েট করার জন্য খুব বেশি পরীক্ষার দরকার হয় না, একটা ইসিজি, একটা এক্সরে, একটা ইকো, খুব বেশি হলে হল্টার মনিটরিং 24 ঘন্টা যে আমরা একটা মেশিন আটকা রাখি, এটা দিয়ে বলে দেবে যে কি প্যাটার্নের হার্টবিট হচ্ছে, কি চিকিৎসা লাগবে, কি করে এটা দূর করা যাবে। এটা হচ্ছে ট্র্যাকি। আর ব্রাডির বেলায় হলে বেশি ব্রাডি যদি হল্টার বলে যে না বড় বড় পজ হচ্ছে, যে কোনো সময় তার স্ট্রোক হতে পারে, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, তাহলে পেসমেকার হচ্ছে তার চিকিৎসা। জি, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু একটা হার্ট রেট দিয়ে আপনি অনেকগুলো রোগের ব্যাপারে জানতে পারছেন, এবং যেটা মেনশন করলেন অলরেডি বারবার যে খুব সিম্পল কিছু টেস্ট যেগুলো বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে রোগগুলো নির্ণয় করা যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার ফোনটা একটু আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নেত্রকোনা থেকে মাসুম পারভেজ বলছিলাম। আমার বয়স 38। জি, তো আমার বুকে ব্যথা বেশ কিছুদিন ধরে। বর্তমানে আমি ওষুধ খাচ্ছি হলো আপনার নিডোকার্ড, তারপর মেটাকার্ড, প্রেশারের জন্য খাচ্ছি হলো বিসলল। তো আগে আমার অবস্থাটা খুব শোচনীয় ছিল, হাঁটতে পারতাম না ঠিকভাবে, খাওয়া দাওয়া করতে পারতাম না। তো ওষুধগুলো খাওয়ার পরে বর্তমানে আমার একটু ভালো অনুভব হচ্ছে। তো এখন এই মুহূর্তে কি এনজিওগ্রাম করাটা এবং এনজিওগ্রামটা করা এই ব্যাপারে যদি আমাকে একটু বলতেন। জি, আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন। আপনার কি ধন্যবাদ। আপনি নিডোকার্ড, মেটাকার্ড অনেক খুব ডিপ, খুব পাওয়ারফুল ওষুধ খাচ্ছেন এবং বলছেন আপনার অবস্থা শোচনীয় ছিল। তো তখনই কেন সময়ের 1 ফুট অসময় 10 ফুট করে ফেলেছেন কেন? তখনই আপনি একটা এনজিওগ্রাম করে আপনি একটু দেখতেন যে ব্লক আছে কিনা, পার্মানেন্ট চিকিৎসা নিতেন। এখনও স্কোপ আছে যদি আপনার কার্ডিওলজিস্ট, আপনার যে হৃদরোগ বিশেষজ্ঞ, সে যদি বলে থাকে যে না এটা হার্টেরই অসুখ, ইসিজি, ইকো এগুলো যদি বলে যে না হার্টের পাম্পিং অ্যাকশন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং হার্টের ব্লক থাকার সম্ভাবনা খুব বেশি, তাহলে অবশ্যই আপনি একটা এনজিওগ্রাম করে আপনি ফাইনাল একটা ডেফিনিট চিকিৎসা নেবেন যাতে আপনি সুস্থ থাকেন। এইভাবে আপনি ওই মেটাকার্ড, নিডোকার্ড খেয়ে সুস্থ থাকতে পারবেন না। এইগুলো হচ্ছে প্যালিয়েটিভ। একটা চিকিৎসা করতে টাকা জোগাড় করা, একটা হসপিটালে যাওয়া পর্যন্ত, বা আমার একটু টাইম লাগবে, একটা পরীক্ষা আছে ছেলে মেয়ের, এই পর্যন্ত আমরা দিয়ে রাখি। কিন্তু আমরা কোনো সময় এনকারেজ করি না যে ওষুধে হার্টের ব্লক দূর হবে কিনা, তাও আমার এনজিওগ্রাম করে দেখতে হবে। যদি 40%, 30% ব্লক থাকে সেটা আমরা ধরে রাখতে পারি, কিন্তু আপনার 70-80% ব্লক কোনো দিন এই ওষুধ দিয়ে ধরে রাখা যাবে না। আর আপনার মধ্যে আমি আর একটা তথ্য জনগণকে দিতে চাই, বারবারই টিভিতে সেই কথা বলি, আপনার বয়স মাত্র 38। একজন আপনি পুরুষ মানুষ, আপনার কত কর্মক্ষম থাকার কথা ছিল। আপনি যদি 30 বছর বয়সে একটা ইকোইটিটি করতেন তাহলে আজকে আপনারা এই নিডোকার্ড, মেটাকার্ড এগুলা খাওয়া লাগতো না। অতএব একটু চেক আপ করান। আমি এই টিভির মাধ্যমে, ম্যাডামের মাধ্যমে আমি বলতে চাই যে সবাই যেন একটা অল্প টাকার একটা ইকোইটিটি প্রতি বছর করেন। জি, এবং দর্শকের আসলে প্রশ্নটাও এটার ব্যাপারে ছিল, উনি যেহেতু অলরেডি ডক্টর দেখেছেন, ওনার এনজিওগ্রাম করা দরকার আছে কিনা। অনেক ধন্যবাদ অ্যান্সারটা করার জন্য। আর দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আসলে আপনাকে আবার ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে, এবং স্যার যেভাবে বললেন একটা এনজিওগ্রাম আপনার দরকার আছে, সেটা করে বুঝিয়ে নেবেন যে আপনার রোগটা কী পর্যায়ে আছে এবং চিকিৎসাটা ওভাবেই নিতে হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশ্নের জন্য। ডক্টর শরীফ, আপনার কাছে এখন একটু কমন একটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট। এটা কিন্তু ফিজিওলজিক্যালি হতে পারে, মানে ন্যাচারালি বয়স বাড়ার সাথে সাথে অনেকের হয়, আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগের কারণেও হয়। যেহেতু রোগটা খুবই কমন, এই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করতে চাই। প্রোস্টেট গ্ল্যান্ডের ডিজিজগুলো আসলে কমন কী কী আছে এবং সেটার উপসর্গগুলো আপনি যেহেতু বলেছেন, আমরা টেস্ট কী কী করা যায় এবং ট্রিটমেন্ট, এই বিষয়গুলো জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আমাদের ইউরোলজিতে কিন্তু আমরা বলি যে আমাদের মোস্ট কমন ডিজিজগুলির মধ্যে একটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা। তো প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যাকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি। সেটা একটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, যেটা আপনি বললেন যে বয়সজনিত কারণে প্রোস্টেট বড় হয়ে যাওয়া। এটা কিন্তু আসলে
আমি ডিজিজ বলবো না, এটা এজিং প্রসেস। আর আরেকটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, যেটা হচ্ছে আমাদের মানে বয়স্কদের ক্ষেত্রে এটা কনসার্নের কারণ। তো প্রথমে আমি বিনাইন এলার্জমেন্ট নিয়ে একটু বলি, যেটা হচ্ছে যে যখনই কারো বয়স 50-এর বেশি হয় বা 55 ক্রস করে, তখন প্রোস্টেট গ্ল্যান্ডটার যে সাইজটা হয় সবার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না। অনেকে দেখা যায় যে 70 ইয়ার্সেও কিন্তু সে খুব ভালো আছে, তার ইউরিনের তেমন কোনো কমপ্লেন নেই, কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হওয়ার কারণে ইউরিনের ফ্লোটা কমে যায়। তো কমনলি রোগী এসে আমাকে বলেন যে আমার আগে যেমন ক্লিয়ার হতো প্রস্রাবটা, এখন সেরকম ক্লিয়ার হচ্ছে না। দেখা যাচ্ছে তাকে হয়তো একটু পরপর যেতে হচ্ছে। তারপরে যে বয়স্ক যারা আছেন, যারা নামাজ পড়েন, মসজিদে যান, তাদের কমপ্লেন হচ্ছে অজু ধরে রাখতে পারছেন না, তাদেরকে একটু পরপরই ডেইলি লাইফটা হ্যাম্পার হচ্ছে। এর থেকে যখন একটু সিভিয়ার হয় তখন তাদের আর্জেন্সি ডেভেলপ করে। এটা আমি আগেও বলেছি যে তার জরুরি হয়, যেমন প্রস্রাবের চাপ হবে তখনই তাকে ওয়াশরুমে যেতে হয়, তাকে থাকতে পারেন না। লেট করলে তার কয়েক ফোঁটা ইউরিন চলে আসে। রাতের বেলা এরকম হতে পারে যে তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, বারবার তাকে উঠতে হচ্ছে। সো এগুলি কমন সিমটম। এরপরে আরেকটু অ্যাডভান্স সিমটম যেটা হতে পারে যে তার কিন্তু প্রস্রাবের সঙ্গে একটু ব্লাড আসতে পারে। এখন এটা তো কোনো ক্যান্সার না, ব্লাড কেন আসতে পারে? ব্লাড আসার কারণ হলো যে তার ইনফেকশন হতে পারে, এটা এক নম্বর কারণ তার ইউরিনটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। সো ইউরিন কিন্তু একটা আসলে এমন জমে থাকছে। ইউরিন তো মানে নর্মালি কিন্তু ফিজিওলজিক্যালি বডি থেকে টক্সিন বের করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ফিজিওলজিক্যাল এন্ড প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, কিন্তু যখন জমা থাকছে তখন সে কিন্তু এটা মিডিয়া হিসেবে কাজ করছে ইউরিন ইনফেকশন হওয়ার জন্য। সো ইনফেকশন থেকে কিন্তু পরবর্তীতে তার ব্লিডিং হতে পারে। আরেকটা হতে পারে প্রোস্টেট গ্ল্যান্ড যদি অনেক বড় হয়, তখন প্রোস্টেটের উপরে যে ভেসেলগুলো আছে এগুলি অনেক ফুলে যায়, ডাইলেট হয়, হয়ে ক্যাপিলারিগুলো অনেক সময় ইরোশন হয়, তখন প্রোস্টেটিক বেড থেকে কিন্তু ব্লিডিং হতে পারে। সো এই ব্লিডিং হওয়া কিন্তু তখন কিন্তু একটু অ্যাডভান্স, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই মানে একটা চিকিৎসার পর্যায়ে আনতে হবে। আর এরপরে যখন আরেকটু অ্যাডভান্স হয়, তখন অনেক সময় রোগী বলে যে আমার এতদিন ধরে সমস্যা ছিল যে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, কিন্তু গত 2 দিন ধরে আমার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, একদমই হচ্ছে না, ফোটা আসছে, এবং তার হয়তো ব্লাডারটা ফুল আছে, সে অস্বস্তি ফিল করছে, হয়তো সিভিয়ার মানে অ্যাকিউট রিনিশনের মতো এত বেশি সিভিয়ার কন্ডিশন তার না, কিন্তু তার কিন্তু অস্বস্তি হচ্ছে, সে কষ্ট পাচ্ছে। তো এই সিমটমগুলি হলে তখন আমরা রোগী দেখা যায় হাসপাতালে আসেন, তখন কিন্তু আমাদের সিরিয়াসলি দেখতে হয় যে তার চিকিৎসাগুলি আমরা কি করবো আর কি। জি, আর যেহেতু চিকিৎসার ব্যাপারে সার্জন হিসেবে আপনি কাজ করছেন, সার্জারি বিষয়টাই একটু জানতে চাই। যখন সার্জিক্যাল ট্রিটমেন্ট আপনারা দিচ্ছেন, যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ড থেকে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে, সবাই জানেন এই ব্যাপারগুলো আগে থেকেই, যে অপারেশন টেকনিকগুলো ছিল, বেশি ব্লিডিংয়ের জন্য অনেকেই বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ফেস করতো। এখন তো মিনিমাল ইনভেসিভ টেকনিকে সার্জারি হচ্ছে। সো এই বিষয়টা নিয়ে খুব শর্টলি ব্রিফলি যদি বলতেন, আসলে ট্রিটমেন্ট অপশনসটা এখন বাংলাদেশে কেমন আছে এবং আউটকাম কেমন হয়, খুবই ছোট করে বলতে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রোস্টেট ক্যান্সারের কিন্তু অত্যাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে আছে, এবং যেটা বলা হয় যে আগে ওপেন করে করা হতো, অনেক ব্লিডিং হতো, এবং সেক্ষেত্রে কিন্তু রোগীর কমপ্লিকেশনস, রোগীর মর্টালিটি অনেক বেশি ছিল, সব কিছু বেশি ছিল, রোগী শকে চলে যেত, এবং একটা ব্লাইন্ড প্রসিডিউর ছিল। এমন একটা জায়গায় অপারেশন করা হতো যেখানে আমরা অনেক মানে দেখা যাচ্ছে ঠিকমতো দেখতে পাচ্ছি না, যে রক্তনালীগুলি সেগুলি ঠিকমতো বন্ধ করতে পারছি না। তো এখন যেটা চলে আসে পুরোপুরি এন্ডোস্কোপিক, আমরা বলি যে সিস্টোস্কোপি। আমাদের ক্যামেরা আছে এবং আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়ে আমরা কোনো রকম কাটা ছেঁড়া এবং কোনো রকম ছিদ্র করা ছাড়া, যেমন ল্যাপারোস্কোপিতে কিন্তু ছিদ্র করতে হয়, আমাদের কিন্তু সেটাও করা লাগে না। আমরা ন্যাচারাল যে অরিফিস আছে, যেমন প্রস্রাবের রাস্তা, সেদিক দিয়ে আমাদের মেশিনটা ঢুকিয়ে ক্যামেরার মাধ্যমে দেখে প্রোস্টেট গ্ল্যান্ডটাতে আমরা সরাসরি চলে যাই। সেখানে প্রোস্টেট গ্ল্যান্ডের যে পার্টটা বড় হয়েছে, এটাকে আমরা বলি অ্যাডিনোমা। আমরা কিন্তু পুরো প্রোস্টেট কিন্তু কাটছি না, কারণ প্রোস্টেট কিন্তু ফাংশন আছে, মানে ফিজিওলজিক্যাল ফাংশন আছে। সো আমরা যে অ্যাডিনোমা পার্টটা আছে, যে পার্টটা বড় হয়ে যাওয়ার কারণে তার প্রস্রাবের বাধার সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে রিসেকশন করে নিয়ে আসি। এবং সেটা আপনি আমরা যেটা বলেছি বেনাইন ক্যান্সার যেটাই হোক, দুইটা ট্রিটমেন্টই আপনারা একইভাবে করতে পারছেন না? ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আবার একটু প্রোটোকল এখন চেঞ্জ হয়েছে। ক্যান্সারের ক্ষেত্রে আমরা আগেই করতে চাই না, কারণ ক্যান্সার, আমি ক্যান্সার নিয়ে একটু পরে বলি, আমি আগে একটু বিনাইনটা বলে আছি। ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা একদমই সময় আসলে খুবই কম। আচ্ছা, তাহলে আমি বলতে চাচ্ছি যে ক্যান্সারের ক্ষেত্রে আমরা এখন কিন্তু আর এই রিসেকশনটা করি না, কারণ ক্যান্সারের ক্ষেত্রে আমরা করব যে টোটাল প্রোস্টেট ফেলে দেবো, যেটাকে আমরা বলি রেডিক্যাল প্রোস্টাটেক্টমি। আমরা ক্যান্সারের ক্ষেত্রে যদি একমাত্র প্রস্রাবের নালী চিকন হয়, সেক্ষেত্রে আমরা শুধু চ্যানেল করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা করি না। যে পুরো প্রোস্টেট আমরা যে বিনাইনের ক্ষেত্রে যে রিসেকশনটা করি, সেটা এখন কিন্তু আমরা করি না, কারণ এখন অনেক রকম অত্যাধুনিক চিকিৎসা এসেছে ক্যান্সারের, অনেক সময় রেডিওথেরাপিও অনেক ভালো কাজ করে। আচ্ছা, তার মানে সবসময় যে সার্জারিতে যেতে হচ্ছে ব্যাপারটা সেরকম না, যেতে হলো টেকনিকটা সেটা টোটালি ডিফারেন্ট সার্জারি। বাট যে অপশনগুলো দরকার আছে সেগুলো সবকিছুই বাংলাদেশে अवेलेबल আছে। এবং যেখানে ইউরোলজি ডিপার্টমেন্ট আছে, সবাই চাইলে ওখান থেকে ট্রিটমেন্ট অ্যাভেল করতে পারে। আমাদের সরকারি ক্ষেত্রেও কিন্তু ঢাকা মেডিকেল, বিএসএমইউ অনেক ডেভেলপড, এবং সব রকম একমাত্র রোবোটিক সার্জারি ছাড়া বাকি সব সার্জারি এখন আমাদের দেশে আছে। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, আমরা আসলে অনুষ্ঠানে একদমই শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যেহেতু আপনাদের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে মেইনলি ইম্পর্টেন্স আপনারা দিয়েছেন লাইফস্টাইল মডিফিকেশনটাতে, সো একটা হার্টটাকে ভালো রাখার জন্য আসলে লাইফস্টাইল মডিফিকেশনের কোন অ্যাসপেক্টগুলোকে আপনারা প্রেফারেন্স দিচ্ছেন, এবং ট্রিটমেন্টের ব্যাপারে যদি কিছু বলতে চান খুব ছোট করে, যতক্ষণ আমাদের টাইম আছে। ধন্যবাদ আপনাকে।
আমি যেটা বলতে চাই যে 5টা হেডিংয়ে প্রিভেনশন, 5টা হেডিংয়ে নাম্বার হচ্ছে হার্ট হেলদি খাবার। তার মধ্যে প্রচুর শাকসবজি থাকবে, প্রচুর ফলমূল থাকবে, সাইট্রাস ফুড পার্টিকুলারলি, নট মিষ্টি, প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাটও অ্যাকসেপ্টেড, কিন্তু কার্বোহাইড্রেট ভাত রুটি আলু এইগুলার পরিমাণ প্রতিটা ডায়েটে কমাতে হবে। একবেলা নাইটে আমি এটা অমিট করতে বলি যারা হার্টের অসুখ হয়ে গেছে। আর যারা হতে চায় না ওয়েট বেশি তাদের জন্য ওই একই, যে নাইটে তারা 1 কাপ দুধ অথবা একটা মুরগির মাংস অথবা 1 পিস মাছ খেয়ে ঘুমাবে, নো কার্বোহাইড্রেট, পার্টিকুলারলি ভাত রুটি আলু অথবা এদের প্রোডাক্ট। তো এই গেল হচ্ছে খাবার ব্যাপারে। আর নিচের দিকে তো আছে যে শাকসবজি ফলমূল যা বললাম তাই। সেকেন্ড হচ্ছে কায়িক পরিশ্রম। প্রতিদিন 10,000 স্টেপ মিনিমাম হাঁটতে হবে, 10,000 স্টেপ, 7.5 কিলোমিটার প্রতি, হেলদি হোক আর আনহেলদি হোক। হেলদিরা জগিং অথবা জিম করবে, আর যারা হার্টের ডিজিজে ভুগছে তারা শুধু হাঁটবে। এ হচ্ছে কায়িক পরিশ্রম। ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে ধূমপান এবং তামাকজাত খাদ্য সম্পূর্ণ বর্জন, 3 নম্বর হেডিং। 4 নম্বর হচ্ছে এবারকার যে 29শে সেপ্টেম্বর যে প্রতিপাদ্য বিষয়, 1 নম্বরে আছে স্ট্রেস ম্যানেজমেন্ট, নাটের গুরু বলা হচ্ছে। অতএব আমাদের মন, সে প্রিয়জনদের সাথে কথা বলে হোক, যেভাবে মন প্রফুল্ল রাখতে হবে। আর 5 নম্বর যেটা পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, হার্ট অ্যাটাক হলেই আমরা জিজ্ঞাসা করি আপনার কি ডায়াবেটিস আছে, ধূমপান করেন, উচ্চ রক্তচাপ আছে, রক্তে কোলেস্টেরল আছে কিনা। এই 4টা রিস্ক ফ্যাক্টর যদি আমরা জুনিয়র, আমাদের যারা ছোট ভাই, আমাদের যারা ইয়াঙ্গার, তাদেরকে যদি আমরা এই হার্ট হেলদি খাবার, কায়িক পরিশ্রম, ধূমপান বন্ধ, এগুলো বন্ধ করে যদি আমরা এই 4টা রিস্ক ফ্যাক্টর বন্ধ করতে পারি, মেজর রিস্ক ফ্যাক্টর, হার্ট অ্যাটাকের মেজর রিস্ক ফ্যাক্টর। হার্ট অ্যাটাক যেমন অত ঘরে ঘরে হচ্ছে একবারে প্রাদুর্ভাব, আবার অত সোজাও না। এই 4টা রিস্ক ফ্যাক্টর দেখবেন একজনের না একজনের আছে। এই গেল আমার প্রিভেন্টিভ সাইড। এবং আমার ব্যক্তিগত একটা স্লোগান, আমি প্রতিবারই সব টেলিভিশনে বলি যে প্রতিরোধী প্রথম এবং প্রধান। আপনার হৃদয় আপনার হাতে, আজ থেকে হৃদয়ের যত্ন নিন, মানে হৃদয়ের প্রতিটা বিটের যত্ন নিন। আর চিকিৎসার ব্যাপারে বলবো যে আমাদের সমস্ত আধুনিক চিকিৎসা আছে। যেমন আমি বললাম যে আমি কালকেই রাত 2:30টায় আসছি একজনকে সেভ করে। হার্ট অ্যাটাকের সমস্ত চিকিৎসা প্রাইভেট এবং গভর্নমেন্ট সব জায়গায় আছে। প্রাইমারি এনজিওপ্লাস্টি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ দ্য ট্রিটমেন্ট অফ হার্ট অ্যাটাক। প্রাইমারি এনজিওপ্লাস্টি মানে হার্ট অ্যাটাক হলো, সাথে সাথে ক্যাথল্যাবে নিয়ে এনজিওগ্রাম করে ব্লকটা ছুটাই দিলাম, 100% সাকসেস। আর 2টা ওষুধ আছে, সেগুলোর একটা 50% যেটা 5,000 টাকার মতো দাম, আর যেটা 65,000 টাকা দাম সেটা 70% সাকসেস। কিন্তু এই 2টা ওষুধ দিলেও আবার চেক এনজিওগ্রাম করতে হবে। একবারে প্রাইমারি এনজিওপ্লাস্টি করাই ভালো। প্রাইমারি এনজিওপ্লাস্টি আমরা এই শব্দটা আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পপুলার করতে চাই, প্রাইমারি এনজিওপ্লাস্টি মানে। এবং যেহেতু যে কোনো কার্ডিয়াক ইমার্জেন্সি ট্রিটমেন্টটা টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। টাইমিং 12 ঘন্টা, টাইমিং 12 ঘন্টা। প্রথম 2 ঘন্টা গোল্ডেন টাইম, তারপরে 2 ঘন্টা হচ্ছে সিলভার টাইম, 12 ঘন্টা হচ্ছে লাস্ট আয়রন টাইম। এরপরে গেলে কয়েকটা নাভিতে আমরা ইঞ্জেকশন দিয়ে ফেলে রেখে কিছু ওষুধ বললো না, নিন্ডোকার্ড মেটাকার্ড খাই, এভাবে জীবন কাটাতে হবে। জি, অনেক ধন্যবাদ। আসলে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয়, স্পেশালি যারা হৃদরোগে ভুগছেন তাদের ক্ষেত্রে তো অফকোর্স লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের সাথে ইউরোলজিস্ট যিনি ছিলেন তিনিও এই যে মূত্রনালী এবং মূত্রথলি রোগের বিষয়ে কী কী রোগগুলো হয় এবং সেগুলো থেকে কীভাবে সাবধানতা অবলম্বন করে চলা উচিত সেগুলোর বিষয়ে অনেক পরামর্শ দিয়েছেন। আশা করছি দর্শক আপনারা এগুলো শুনে মেনে চলার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যাতে হেলদি লাইফস্টাইলটা মেনটেন করে আমাদের যে রোগগুলো আছে সেগুলো কন্ট্রোল করার জন্য আমরা নিজের একটু বেশি সচেতন হই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। দেখা হবে আবার আগামী সপ্তাহে।